আর.জি. করের ঘটনা নিন্দনীয়, দুঃখজনক, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা হয়েছিল শুধুমাত্র টু ডিফেম দ্য স্টেট গভর্নমেন্ট, টু ডিফেম মমতা ব্যানার্জি, সেটা নতুন করে মানুষের সামনে উন্মোচিত হয়ে গেল। কয়েকজন জুনিয়র ডাক্তারকে তো দেখেছিলাম এমএস না হয়ে এমএস লিখে সিঙ্গুরে গিয়ে প্র্যাকটিস করতে। তারা ভয় পেতে পারে চিটিংবাজি, জাল ডিগ্রি সামনে রেখে যদি এরকম ইউটিউব দেখে অপারেশন করেছে কিনা সেটাও এখন দেখবার বিষয়। মাঝখানে তো খবরে সেটাও দেখেছিলাম। কিন্তু কারোর ব্যবসা করার সুবিধার জন্য যদি দেখা যায় মানুষের প্রাণহানি হচ্ছে, সেটা কখনোই কাম্য হতে পারে না। পুরসভা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা নিশ্চয়ই উচিত। যেরকম সৎ মানুষ, ভালো মানুষ থাকে, প্রচুর ডাক্তারবাবু এখনও সৎ, এখনও ভগবানের মতো তারা মানুষকে পরিষেবা দেন। কতিপয় ডাক্তারবাবুদের জন্য সামগ্রিকভাবে ফ্র্যাটার্নিটির বদনাম হয়। সব পুলিশ কি খারাপ? নিশ্চয়ই খারাপ নন। অভিষেক ব্যানার্জি একদম অত্যন্ত বিচক্ষণ এবং পরিণত রাজনীতিবিদ। যত দিন যাচ্ছে অভিষেক প্রমাণ করছেন যে তিনি সত্যিই ব্যতিক্রমী রাজনীতিবিদ। তো নেতাকে যখন এই ধরনের পরিণতির মধ্য দিয়ে যেতে হয়, খুব স্বাভাবিকভাবে একটা আশঙ্কার তো থাকেই, অবস্থা তো তৈরি হয়ই। আমার মনে হয় গতকালকের যে ঘটনা ঘটেছে আমরা সবাই শিউরে উঠেছি। এই ধরনের ঘটনা কখনোই কোনো ডেমোক্রেসিতে কাম্য হতে পারে না। মালদা মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় সেখানে সেলাইন বিভ্রান্তি নাকি হিউম্যান এরার একটা যেমন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং ঠিক তার মাঝে আর জুনিয়র ডক্টররা তারা বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে টার্গেট করা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? টার্গেটে কী আছে? যদি কেউ অন্যায় না করে থাকে তাহলে তাকে টার্গেট করেই বা কী করবে? আপনি যদি অপরাধী হন তাহলে আপনি টার্গেট করলে আপনি কেস খেতে পারেন। তো আপনি যদি অন্যায় না করেন, টার্গেটের কোনো প্রশ্ন নেই। এই যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে কথা উঠছে, আসলে এই মেদিনীপুর হাসপাতালে প্রসূতির এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই পরিণতির পিছনে যে বা যারাই দায়ী হয়ে থাকুক না কেন, যদি স্যালাইনে কোনো রকমের ত্রুটি থেকে থাকে, স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, ডিপার্টমেন্টাল সব রকমের এনকোয়ারি হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে আসলে সেটা নয়, পিছনে অন্য কিছু ছিল, কারণ ঘরপোড়া গরু তো আমরা সিঁদুরে মেঘ দেখলে আমরা স্বাভাবিক কারণেই আশঙ্কা হয়। শুভেন্দু অধিকারী বড় বেশি হইচই করছে। এর আগে শুভেন্দু সন্দেশখালির সময় হইচই করেছিল, পরে জানা গেছিল সন্দেশখালিতে আসলে ধর্ষণ হয়নি। 2000 টাকার বিনিময়ে মিথ্যে কেস, ধর্ষণের ভুয়ো অভিযোগ সাজানো হয়েছিল যাতে সরকারকে বদনাম করা যায়। এবং এই কথা আমরা বলিনি, বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি সন্দেশখালি ব্লক 2-এর সভাপতি, স্টিং ভিডিওতে তাকেই আমরা বলতে শুনেছিলাম। তারপরে আর.জি. করের ঘটনা সামনে এসছে, রক্তমাখা গ্লাভসের গল্প আমরা সবাই দেখেছি। পরে জানা গেল যে ওই গ্লাভসটা সরকারি টেন্ডারে ইয়েতেই ছিল না, সরকারি তালিকা থেকে আসা গ্লাভসই নয়। তাহলে সেই গ্লাভস কোত্থেকে এলো? তাতে রক্ত ছিলই না আদৌ, সেটা একটা কেমিক্যাল লাগিয়ে রাখা হয়েছিল। কে লাগালো? সরকারকে বদনাম করার জন্য কারাই কাজগুলো করলো? বা জং ধরা কাচি কারাই কাজগুলো করলো? সেমিনার হল ভাঙানি যে নাটক হয়েছিল, দেখা গেল সেমিনার রুমের পাশের রুমটা ভেঙে টয়লেট ব্লক করার জন্য ডাক্তারস ফ্রন্টই চিঠি দিয়েছিল। সেই ঘটনা যখন একের পর এক সামনে এলো, পোস্টমর্টেমে অসঙ্গতি, পরে দেখা গেল জুনিয়র ডাক্তাররা উপস্থিত থেকে পোস্টমর্টেম হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এবং পোস্টমর্টেম একদম স্যাটিসফ্যাক্টরি হয়েছে, তারাই নিজেরা লিখিতভাবে জানিয়েছেন। সেই সমস্ত ডকুমেন্ট যখন সামনে এলো, তখন পুরো মিথ্যের বেসাতিতা, মিথ্যের যে বুনট, সেই বুনট চোখের সামনে উন্মোচিত হয়ে গেল। আর.জি. করের ঘটনা নিন্দনীয়, দুঃখজনক, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা হয়েছিল শুধুমাত্র টু ডিফেম দ্য স্টেট গভর্নমেন্ট, টু ডিফেম মমতা ব্যানার্জি, সেটা নতুন করে মানুষের সামনে উন্মোচিত হয়ে গেল। আজকে আপনি আর কোনো কথা শুনতে পান? আর.জি. কর নিয়ে এত বড় বড় ডায়লগ, আজকে কোথায় গেল সেই প্রতিবাদীরা? সেই সোমা দেবী কোথায়? হ্যালো বন্ধুরা, আমি সোমা বলছি। আমি সোমা দেবী, আমি আপনার ভাই বা দাদা হিসেবে জানতে চাইছি, আপনি আমার প্রিয় বোন সোমা দেবী, আপনি কোথায় গেলেন? আমি তো আপনাকে খুঁজছি। আর.জি. কর নিয়ে আপনি যে কেমন ধারা বিবরণী দিয়েছিলেন, মনে হয়েছিল আপনি নিজেই ওই রুমে উপস্থিত। আমি ভেবেছিলাম আপনি সিবিআইয়ের সামনে গিয়ে সাক্ষ্য দেবেন, প্রমাণ সহ উপস্থিত থেকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দিচ্ছেন, আপনি যেরমভাবে বলেছিলেন আমাদের মনে হয়েছিল। পরে শুনেছিলাম ওটাও এআই জেনারেটেড অডিও ক্লিপ। তো এখন তারপরে মেদিনীপুর হাসপাতাল, একে মেদিনীপুর, দ্বিতীয় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে গরম গরম। এই শুভেন্দুই বলেছিল সন্দেশখালী মা বোনেদের ধর্ষণ হয়েছে। পরে জানা গেছিল শুভেন্দুই স্ক্রিপ্টটা তৈরি করে ওখানে ধর্ষণের মিথ্যা নাটক করেছিল। এখন এখানেও তাই, যেহেতু শুভেন্দু বলছে আমরা ঘরপোড়া গুরু, যে আদৌ এটা ঘটনা না পিছন থেকে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে সেটা তদন্ত হোক। এখন তো শোনা যাচ্ছে সিনিয়র ডাক্তাররা উপস্থিতই ছিলেন না, তার মধ্যে একজন ডাক্তার নাকি প্রাইভেটে প্র্যাকটিস করেন, এবং জুনিয়র ডাক্তাররা, বিশেষ করে পিজিটি, যারা থার্ড ইয়ারে পিজিটি তারা ছিলেন ওখানে, তারাই ওই সার্জারির সময় উপস্থিত ছিলেন, এবং অপটু হাতে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য প্রাইমারিলি এই সমস্যার সূত্রপাত বলে জানা যাচ্ছে।
বাকিটা তদন্ত হচ্ছে, তদন্তে যা সত্যাসত্য সামনে আসবে তাতে ভয় পাওয়ার কী আছে? অন্যায় না করলে তো ভয় পাওয়ার কারোর কিছু নেই। জুনিয়র ডাক্তার হঠাৎ করে একবারই ভয় পেতে যাচ্ছেই বা কেন? অবশ্য কয়েকজন জুনিয়র ডাক্তারকে তো দেখেছিলাম এমএস না হয়ে এমএস লিখে সিঙ্গুরে গিয়ে প্র্যাকটিস করতে, তারা ভয় পেতে পারে। চিটিংবাজি, জাল ডিগ্রি সামনে রেখে যদি এরকম ইউটিউব দেখে অপারেশন করেছেন কিনা সেটাও এখন দেখবার বিষয়। মাঝখানে তো খবরে সেটাও দেখেছিলাম যে ইউটিউব দেখে অপারেশন করছিলেন, সেখানে আমাদের রাজ্যে নয়, সেটা অন্য জায়গার ঘটনা, সেই জিনিসও ভাইরাল হয়েছে আর কি। দাদা শুধু এখানেই নয়, গতকাল তারা একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারাও একটি প্রশ্ন রেখেছে রাজ্য সরকারের উদ্দেশ্যে। তারা বলছেন যে হাসপাতালগুলিতে বেশিরভাগ কাজই সিনিয়র ডক্টর থেকে বেশি জুনিয়র ডক্টররা করে, যেটা পরিস্থিতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে সিনিয়র ডক্টরের অনুপস্থিতির কথা যেমন রয়েছে। সেখানে তারা বলছে তাহলে উল্টে প্রশ্ন, তাহলে রিক্রুটমেন্ট কেন হচ্ছে না হাসপাতালগুলিতে? না না, হাসপাতাল রিক্রুটমেন্টের প্রশ্ন নয় এখানে, সমস্যাটা অন্যখানে। হাসপাতালে সাফিসিয়েন্ট ডাক্তার থাকলেও দেখা যাচ্ছে সেই ডাক্তাররা সকালবেলা আসছেন অনেকে, আমি সব ডাক্তার বলছি না, প্রচুর ডাক্তার এখনও সৎ নিষ্ঠাবান বলেই ডাক্তারদের মানুষ ভগবানের পরেই সেই আসন বসায়। কিন্তু এমন অনেক ডাক্তারবাবু আছেন যারা সকালবেলা মেডিকেল কলেজে আসেন ডিউটি করতে, সকালবেলা সই করেন, ওপিডিতে 2-4টে পেশেন্ট দেখেন, তারপর বেরিয়ে নিকটবর্তী নার্সিংহোমে চলে যান বা প্রাইভেট প্র্যাকটিসের জায়গায় চলে যান এবং সেখানে সারাদিন প্র্যাকটিস করার পর আবার বিকেলবেলা এসে বিকেলের রাউন্ডে পেশেন্টটা দেখেন সরকারি হাসপাতালে। অর্থাৎ আপনি সরকারি হাসপাতাল থেকে পুরো টাকাটা পাচ্ছেন প্র্যাকটিস করার বিনিময়ে, তার সাথে সাথে প্রাইভেটে আপনি পেশেন্ট দেখছেন এবং সেই পেশেন্টকে প্রাইভেট থেকে, এবং সরকারি হাসপাতালে বহু ক্ষেত্রে দেখা যায় এই যে ঘুঘুর বাসা, সরকারি হাসপাতালে সরকার কোটি কোটি টাকা দিয়ে অ্যাপারেটাস কেনে, মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন এমআরআই, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিটি মেশিন, স্ক্যানের বিভিন্ন অ্যাপারেটাস, যেগুলো কোটি কোটি টাকা দাম, সেই মেশিনগুলো কেনার পরও দেখা যায় যে বছরের পর বছর সেই মেশিনগুলো পড়ে রয়েছে, যতদিন তাদের ওয়ারেন্টি পিরিয়ড ততদিন তাদের ফেলে রাখা হয়, মেশিনগুলো অপারেটই করা হয় না, ফেলে রাখা হয়। এবং তার পরবর্তীকালে যখন এএমসি চালু হয় তখন আবার সেখানেও আবার নাকি কমিশনের বিষয় থাকে যে এএমসি যতদিন না চালু হবে ততদিন মেশিনগুলো অপারেটই করা হবে না, ফেলে রাখা হয় বহু হাসপাতালে। এরকম অভিযোগ আমরা করছি না, স্বাস্থ্য দপ্তরের একাধিক লোকজন করছে। এবং দেখা যায় সেই সময় আসলে সরকারি হাসপাতালে যদি এমআরআই হয়ে যায় বিনামূল্যে বা ফেয়ার প্রাইসে, সরকারি হাসপাতালে যদি সিটি স্ক্যান হয়ে যায়, সরকারি হাসপাতালে যদি পেট সিটি হয়ে যায়, একটা বাইরে থেকে পেট সিটি করতে গেলে 15,000, 20,000 টাকা, 25,000 টাকা খরচ হয়। একটা সিটি স্ক্যান করতে গেলে সরকারি হাসপাতালে সেখানে মোটামুটি 5 থেকে 10,000, 12,000 টাকা খরচ হয় বাইরে প্রাইভেটে করতে গেলে। সেখানে সরকারি হাসপাতালে কার্যত বিনামূল্যে সেই পরিষেবাটা হয়। তাহলে সরকারি হাসপাতালে পাশেই, প্রতিটা সরকারি হাসপাতালের পাশে এত প্রাইভেট ডায়াগনস্টিক ক্লিনিক কেন তৈরি হয় বলুন তো? প্রাইভেট প্যাথোলজিক্যাল সেন্টার কেন তৈরি হয়? সরকারি হাসপাতাল তো বিনামূল্যে রক্ত পরীক্ষা হওয়ার কথা, সরকারি হাসপাতাল তো বিনামূল্যে স্ক্যান হওয়ার কথা। তাহলে কেন সরকারি হাসপাতালের, প্রতিটা সরকারি হাসপাতালে 500 মিটার 1 কিলোমিটার মধ্যে দেখবেন অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার, অসংখ্য সিটি স্ক্যান, অসংখ্য এমআরআই সেন্টার কেন তৈরি হয়? কারণ সরকারি হাসপাতালের ডাক্তারবাবুরাই তারা ইচ্ছে করে জানেন, সবাই নন, অবশ্যই সবাই নন, কিছু ডাক্তারবাবুরা বা কিছু অ্যাকশনের গ্রুপ ডি স্টাফ, গ্রুপ সি স্টাফ, অ্যাকশনি স্টাফ, তারা একটা এমন পরিবেশ তৈরি করেন যে একজন এমার্জেন্সি পেশেন্ট, তার একটা এমআরআইয়ের ডেট পেতে গেলে দেখা যাবে 15 দিন পর বা 1 মাস পর ডেট পাওয়া যাচ্ছে। তো সেই মানুষটাকে 1 মাস বিনা চিকিৎসায় পড়ে থাকবে, সে বাধ্য হয়ে পার্শ্ববর্তী জায়গায় চলে যাবে। অথচ দেখা যাবে ওই হাসপাতালে আরেকটা এমআরআইয়ের মেশিন আছে, যে মেশিনটা এখনো রান অন করাই হয়নি, অথচ নতুন মেশিন কিনে সরকার টাকা দিয়েছে, কিনে পড়ে রয়েছে। এরকম একাধিক উদাহরণ ভুরি ভুরি। ডাক্তারবাবুরা, এক শ্রেণীর ডাক্তারবাবু, তারা বলে দেন যে কোন জায়গা থেকে, কোন ল্যাবরেটরি থেকে টেস্ট করতে হবে। এই ঘটনা তো আপনারা সবাই ভুক্তভোগী, যে ওখান থেকে টেস্ট না করলে, ওই সেন্টার থেকে টেস্ট না করলে আমরা দেখব না। পরবর্তীকালে শোনা যায় সেখান থেকে নাকি বিভিন্ন কমিশন পাওয়া যায় বিভিন্ন আকারে, সেটা ফরেন ট্রিপ হতে পারে, অন্য কোনো আকারে হতে পারে। এই ঘটনা দেখে তো আমরা অভ্যস্ত। তাই জন্য যে কোনো পেশায় যেরকম সৎ মানুষ, ভালো মানুষ থাকে, প্রচুর ডাক্তারবাবু এখনও সৎ, এখনও ভগবানের মতো তারা মানুষকে পরিষেবা দেন। কতিপয় ডাক্তারবাবুদের জন্য সামগ্রিকভাবে ফ্র্যাটার্নিটির বদনাম হয়। সব পুলিশ কি খারাপ? নিশ্চয়ই খারাপ নন, কিন্তু কিছু পুলিশের জন্য পুলিশ ফ্র্যাটার্নিটির বদনাম হয়। সব রাজনৈতিক নেতা কি চোর? না, নিশ্চয়ই নয়, কিন্তু কিছু রাজনৈতিক নেতার জন্য সামগ্রিকভাবে রাজনীতির প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই পরিস্থিতি পূর্ণাঙ্গ তদন্ত হোক, যে বা যারা অপরাধী জেলের পেছনে থাক। সে ডাক্তার হলে জেলের পেছনে থাকবে, ডাক্তার হলে সে অন্যায় করলে ছাড় পাবে, এটা তো হতে পারে না। আবার যদি অন্য কিছু দুর্নীতি হয়ে থাকে, যে সরকারি দপ্তরেও যদি কেউ জড়িত থাকে, তারও স্থান জেলের পিছনে হোক। কোনো মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা মমতা ব্যানার্জি অন্তত বরদাস্ত করবেন বলে আমার বিশ্বাস হয় না।
ইতিমধ্যে যেহেতু আমরা হাসপাতাল নিয়ে কথা বলছি, কিছুদিন আগেই হাসপাতালে রোগী হয়রানির প্রশ্ন উঠেছিল। আমরা জানি আরজিকর ঘটনার পর থেকে একটা বড় ইস্যু হয়ে গেছিল রোগী হয়রানির বিষয়টি। ইতিমধ্যে এসএসকেমে ঠিক একই চিত্র আবার দেখা গেল, যেটা দেখা যাচ্ছে যে এসএসকেমে দীর্ঘক্ষণ রোগীকে ট্রলিতে ফেলে রাখার অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘদিন তাকে ট্রলিতে ফেলে রাখা হয়, বাড়ির লোক থেকে অভিযোগ করা হচ্ছে, যার ফলে তার যে কারণে সে এসেছিল তার পা কেটে দিতে বাধ্য করা হচ্ছে এই মুহূর্তে বাড়ির অভিযোগ। যদি সঠিক সময়ে তার চিকিৎসা করা হতো তাহলে এটা হতো না, যদিও এসএসকেমের তরফ থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরকম কোনো বক্তব্য এখনও রাখেনি। না, আমি তো হাসপাতালে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা বলতে পারবো না যে কেন হয়েছে, কি হয়েছে। তবে এটা থেকে এসএসকেএম পশ্চিমবঙ্গের সবচেয়ে নামী হাসপাতাল। সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকেন এসএসকেএমের দিকে। এবার আপনাদের কথা থেকে শুনলাম যে ওই ভদ্রলোক, ওই পেশেন্ট পার্টি তারা হাসপাতালে এসেছেন, আউটডোরে তার চিকিৎসাও হয়েছিল। এবার সম্ভবত তাকে বেড রেফার করা হয়েছে। এবার বেড রেফার করলে তো সবসময় সরকারি হাসপাতালে বেড খালি থাকে না, বিশেষ করে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য বেড তো ধুম করে খালি পাওয়া যায় না, সেখানেও এক্সিস্টিং পেশেন্ট থাকে। কোনো পেশেন্টকে তো আইসিইউ থেকে বের করে দিতে পারবেন না বা সিসিইউ থেকে বের করে দিতে পারবেন না, তাহলে সেই পেশেন্টের তো মৃত্যু ঘটবে। আরেকজন যিনি পেশেন্ট আছেন তিনি একটু সুস্থ হলে তাহলে তাকে জেনারেল বেডে আনা যায়, তখন সেই আইসিইউ খালি হলে নিশ্চয়ই সেখানে দেওয়া যাবে। এবার হয়তো সেই ধরনের কোনো ঘটনা ঘটে থাকতে পারে যার জন্য হয়তো একটু ডিলে হয়েছে। এই ঘটনা কাম্য নয়, কিন্তু এটা হয়েছে। কিন্তু এটার সঙ্গে কোনো ইন্টেনশনাল কারণে এটা হয়েছে বলে আমার মনে হয় না। এখনও এসএসকেএমের পরিষেবা পশ্চিমবাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিষেবা। মুখ্যমন্ত্রী নিজে এসএসকেএমের দায়িত্ব দিয়েছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন। এখন তো ডাক্তারদের দাবি মেনে রোগী কল্যাণ সমিতিও এসএসকেএমে পুনর্গঠন করা হয়েছে। আমার মনে হয় এখন তো এই রোগী কল্যাণ সমিতিতে ডাক্তারদের প্রতিনিধিরাও রয়েছেন, তাহলে সেক্ষেত্রে তো রেসপন্সিবিলিটি তাদের উপরেও বর্তায় যে তারা প্রতিনিধিত্ব থাকার পরেও কেন এসএসকেএমে বেড অপটিমাইজেশন হচ্ছে না। সেই প্রশ্ন তো এবার তাদের দিকেও আঙুলটা ওঠে। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে আপনারই পাশের ওয়ার্ডে ইতিমধ্যে গতকাল বাঘাযতীনে একটি চারতলা বাড়ি হেলে পড়া নিয়ে তারপরে বহু প্রশ্ন ওঠে। ইতিমধ্যে আমরা জানি যে পৌরসভার তরফ থেকে পদক্ষেপও নেওয়া হয়েছে, সেখানে যথাযথ পদক্ষেপ। কিন্তু এই যে প্রশ্নটা জোরালো হয়ে উঠছে যে যখন ইতিমধ্যে পৌরসভা যেহেতু জানিয়েই দিয়েছে যে বাড়িটি অনুমোদন ছাড়া তৈরি করা হয়েছিল, সেখানে চারতলা বাড়ি তৈরির কোনো নিয়মই ছিল না, তাহলে পৌরসভার তরফ থেকে এর আগে কেন অ্যাকশন নেওয়া হয়নি? মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে, এই প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। না, শুধু তাই নয়, এখনও তো বহু জায়গায় স্যাংশন বহির্ভূতভাবে বাড়ি হচ্ছে। পুরসভার উচিত, গার্ডেন রিচ ওয়াজ অ্যান আই ওপেনার ফর অল অফ আস। পুরসভার উচিত সে যেই ওয়ার্ডেই ইললিগাল বিল্ডিং তৈরি হচ্ছে, দেখুন কলোনি এরিয়া একটা সময় সত্যি সত্যি প্ল্যান স্যাংশন মানুষ করতে পারতো না, ছোটো ছোটো জমি ছিল, নিজেরা বাড়ি করেছে। কিন্তু নিজেরা বাড়ি করেছে সেটা একরকম, সেই ফাঁককে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে অসাধু প্রমোটার চক্র, তারা 3তলা 4তলা করে বাড়ি হাঁকাচ্ছে, তারা নিজেরা ব্যবসা করছে। হ্যাঁ, বাড়ির মালিক হয়তো একটা কি দুটো ফ্ল্যাট পাচ্ছে, কিন্তু কারোর ব্যবসা করার সুবিধার জন্য যদি দেখা যায় মানুষের প্রাণহানি হচ্ছে, সেটা কখনোই কাম্য হতে পারে না। পুরসভা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা নিশ্চয়ই উচিত। এবং এই বাড়িটার ক্ষেত্রে যদিও নতুন বাড়ি নয়, আমি যতটুকু শুনলাম এই বাড়িটা সম্ভবত 10-12 বছর আগে তৈরি হয়েছিল এবং বাড়িটা তৈরি হওয়ার সময় কিছু ত্রুটি ছিল, যার ফলে বাড়িটা হেলে পড়ছিল। এখন ওই জ্যাকপুশ মেশিন আছে, লিফট করে বাড়িটা তুলে সেটাকে রিপেয়ার করা যায়, কিন্তু এই ধরনের কলোনি ল্যান্ডের ভেতরে এই ধরনের সরু জায়গার মধ্যে সেটাও কি সঠিকভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হচ্ছিল? কিন্তু সেটা করতে গেলেও পুরসভার পারমিশন লাগে। আমি শুনেছি সম্ভবত এক্ষেত্রে কোনো রকমের পারমিশন নেওয়া হয়নি, তাই এক্ষেত্রে নিশ্চিতভাবে গাফিলতি হয়েছে। কিন্তু পুরসভার পক্ষে, পুরসভারও তো স্টাফ কম, আলটিমেটলি দিনের শেষে তো পুরসভার স্টাফের শর্টেজ আছে, তাই হয়তো পুরসভা নজরদারি করতে পারেনি। কিন্তু নজরদারি করতে পারেনি বললে তো হবে না, নজরদারি করতে হবে, কারণ নইলে পরে দুর্ঘটনা ঘটলে দায়িত্ব কিন্তু এড়ানো যাবে না। দায়িত্ব সকলের, ইটস এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা যেরকম একা জনপ্রতিনিধির দায়িত্ব হতে পারে না, তেমনি একা ডিপার্টমেন্টেরও দায়িত্ব হতে পারে না। সামগ্রিকভাবে ইটস এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। মানুষেরও তো সচেতন থাকা উচিত ছিল। ওখানকার মানুষ যখন দেখছেন, তারাই বা কেন পুরসভায় কমপ্লেন করলেন না? বাড়িতে হেলে পড়ছে যখন, তারাও তো বিল্ডিং ডিপার্টমেন্টে কমপ্লেন করতে, এখন তো অনলাইনেও কমপ্লেন করা যায়। ইটস এ কালেকটিভ রেসপন্স। জনপ্রতিনিধির দায়িত্ব যেরকম রয়েছে, পুরসভার আধিকারিকদের দায়িত্ব রয়েছে, বিল্ডিং ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে, তেমনি ওখানকার আশেপাশের যারা সাধারণ মানুষ, তারা যখন দেখছেন যে এই বিল্ডিংটা হেলে পড়ছে বলে নাকি ওই বিল্ডিংয়ের বাড়ির লোকদের সরিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে, তাহলে তখন কেন তারা পুরসভাকে জানাননি আশেপাশের বাড়ির লোকরাও? তাহলে তো পুরসভা যদি সতর্ক থাকতো, আগেই বাড়িটাকে ডেমোলিশ করে দেওয়া যেত, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। তাই ইটস এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমার মনে হয় আগামী দিন মানুষ আরও সতর্ক থাকুন, কোথাও ইললিগাল হলে অবশ্যই কমপ্লেন করুন, কিন্তু ওই আইনের ফাঁক দিয়ে যেন এরা পরে ছাড় না পেয়ে যায়। আমার টাকা আছে বলে আমি ইললিগালকে রেগুলার করিয়ে নেব, অথচ দেখা যাবে এরকম বিপদের
পরিস্থিতি তৈরি থাকবে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ভেঙে পড়তে পারে, বা আগুন লাগলে পরে তার ফায়ার এক্সিট থাকবে না, এই ধরনের জিনিস কিন্তু একেবারেই বরদাস্ত করা উচিত নয়। পুরসভাগতভাবে নিশ্চিতভাবে আমি আশা রাখবো আগামী দিন আরও প্রোঅ্যাক্টিভ মেজার পুরসভা নেবে এই ধরনের ক্ষেত্রে, কারণ একাধিক ঘটনা শহরের বুকে কিন্তু মানুষকে ক্ষুব্ধ করছে। দাদা, আমরা ইতিমধ্যেই জানি মালদাতে গতকাল আবারও একজন তৃণমূল কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে। একজন বললে ভুল হবে, তিনজনকে নির্দেশ করা হয়, যার মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছে ইট দিয়ে মারার জন্য। কিন্তু প্রশ্ন এখানে আমরা দেখেছিলাম যে একদম 13 দিন আগে যেখানে দুলাল সরকারের সঙ্গে একইভাবে তার উপর যখন আক্রমণ করা হয়েছিল, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়েছিলেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। তো আজকে 13 দিনের মাথায় ঠিক একই ধরনের যে ঘটনা হচ্ছে, এই নিয়ে মুখ্যমন্ত্রী কি পুলিশ প্রশাসনের উপর এবার কোনো পদক্ষেপ নেবেন? আমার মনে হয় নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বিষয়টা কঠোর হাতে দেখবেন, কারণ আগের ঘটনাতেই বাবলা সরকার মুখ্যমন্ত্রী অত্যন্ত কাছের নেতা ছিলেন এবং প্রথম দিন থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি দায়িত্ব সামলেছেন। তার মতো নেতাকে যখন এই ধরনের পরিণতির মধ্যে দিয়ে যেতে হয়, খুব স্বাভাবিকভাবে একটা আশঙ্কার তো থাকেই, অবস্থা তো তৈরি হয়ই। আমার মনে হয় গতকালকের যে ঘটনা ঘটেছে, আমরা সবাই শিউরে উঠেছি। এই ধরনের ঘটনা কখনোই কোনো ডেমোক্রেসিতে কাম্য হতে পারে না। আমরা কঠোরভাবে এই ঘটনার নিন্দা করছি এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, যে বা যারা এর পেছনে থাকুক কাউকে রেয়াত করা হবে তো নাই। কারণ এর আগে তৃণমূলের ব্লক সভাপতি বকটুয়ের, তাকেও রেয়াত করা হয়নি, দলের শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়কেও বেনিফিট আউট দেওয়া হয়নি। তো যখন বড় নেতাদেরকেই রেয়াত করা হয়নি, তখন অন্যায় করলে ছোটো কাউকে রেয়াত করা হবে, এটা মনে হয় ভাবাটা সমীচীন হবে না। তবে এই ঘটনা নিশ্চিতভাবে আশঙ্কার জন্ম তো দিয়েছেই, এটা তো অস্বীকার করে লাভ নেই এবং মুখ্যমন্ত্রী নিজেও সেই উষ্মা প্রকাশ করেছেন। বারবার তৃণমূল নেতাদের কেন টার্গেট করা হচ্ছে? আসলে রাজ্যে তো সিপিএম নেই, সিপিএম তো শূন্য হয়ে গেছে। তো সিপিএম নেই, সিপিএমের নেতাও নেই, কংগ্রেস নেই, শূন্য, কংগ্রেসের নেতাও নেই, বিজেপি এখন জাহাজ ডুবছে, তাই বিজেপির ঘরেও লোক নেই। আর যে সংসার বড় হয়, সংসার বড় হলে ঘটিবাটিতে একটু ঠোকাঠুকি লাগে, কিন্তু ঠোকাঠুকিটা এত বেশি মাত্রায় লাগলে সেটা তো কখনোই কাম্য হতে পারে না। তার জন্য কঠোর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, এবং যে বা যারা এই ধরনের বদমাইশি করেছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। দাদা, যেমনটা আপনি বললেন যে সংসার বড় হলে একটু ঘটিবাটি হয়, ঠিক একইভাবে আমরা আজকে দেখলাম যে অভিষেক ব্যানার্জি তিনিও ঠিক মেনে নিলেন যে তৃণমূলে গোষ্ঠী কোন্দল আছে। যেমনটা তিনি বলেছেন যে দল বড় হলে কোন্দল স্বাভাবিক ঘটনা। দেখুন, অভিষেক ব্যানার্জি হয়তো বয়সে নবীন হতে পারেন, কিন্তু অভিষেক ব্যানার্জি একদম অত্যন্ত বিচক্ষণ এবং পরিণত রাজনীতিবিদ। যত দিন যাচ্ছে অভিষেক প্রমাণ করছেন যে তিনি সত্যিই ব্যতিক্রমী রাজনীতিবিদ। দেখুন, সব দলে সাধারণত কী হয়, কোথাও কোনো সমস্যা থাকলে দলের নেতারা বা মুখপাত্র হিসেবে যারা দায়িত্বে থাকেন তারা সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, কারণ সেটাই তাদের কাজ। কোনো দলের যারা নেতৃত্বে থাকবেন বা যারা দলের স্পোক্সপারসন, তারা তো নিশ্চয়ই চাইবেন না যে দলের যে গণ্ডগোলটা সেটাকে প্রকাশ্যে চলে আসুক। অভিষেক ব্যানার্জি কিন্তু আসলে অন্য ঘটনার রাজনীতিবিদ, কারণ অভিষেক ব্যানার্জি জানেন যে আজকে যদি আমি কোনো রকমের ধামাচাপাও দিই, কালকে কিন্তু সেটা আবার নতুন করে ফুটে বেরোবে। তাই তার থেকে রুট কজটাকে অ্যানালিসিস করে প্রবলেমটাকে সমাধান করা প্রয়োজন। অভিষেক ব্যানার্জি লং টার্মের রাজনীতির কথা বলছেন, দিশা দেখাচ্ছেন। অভিষেক ব্যানার্জি বাস্তবটাকে স্বীকার করতে জানেন, তাই জন্য অভিষেক ব্যানার্জি আজকে জননেতা পরিণত হচ্ছেন। মমতাদির পরে গোটা বাংলায় যার জনপ্রিয়তা আকাশচুম্বী এবং যাকে মানুষ গ্রহণ করেছে নেতা হিসেবে, তার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি চাইলেই বলতে পারতেন না এরকম কিছু নেই, কিন্তু অভিষেক ব্যানার্জি বাস্তবটাকে অ্যাড্রেস করেছেন যে হ্যাঁ, সংসার বড় হলে সমস্যা হয়। সিপিএমের সময় আমরা দেখিনি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন ক্রীড়ামন্ত্রী পরিবহন মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্যের বাকযুদ্ধ চরমে উঠেছিল দেখিনি আমরা? ওই পিনাকি আর বুলটল যখন এই হাতকাতা দিলীপ ওই এপিসোড চলছে, তখন বুদ্ধবাবু একবার উষ্মা প্রকাশ করে বলেছিলেন ওই পিনাকি বুলটন এই সল্টলেকের এই গ্যাংয়ের বিরুদ্ধে। তখন সুভাষ চক্রবর্তীর উত্তর ছিল কি, যে আপনার হয়ে যারা ওই কিশোর ভারতী স্টেডিয়াম ভোট করাতে আসে দক্ষিণ 24 পরগনা থেকে, তারা কি সংস্কৃত কলেজের অধ্যাপক নাকি? সিপিএমের মতো রেজিমেন্টেড পার্টিতে যখন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তখন তো এটা অস্বীকার করে লাভ নেই যে তৃণমূলের মতো সেই অর্থে রেজিমেন্টেশন নয়, তৃণমূল চলে প্রো পিপল পলিসিতে, তৃণমূল চলে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে। অবশ্যই অভিষেকের সাংগঠনিক দক্ষতা আজকে তাতে বাড়তি মাত্রা যোগ করেছে। তো সেক্ষেত্রে মতের অমিল, মতামতের সমস্যা, ঘটিবাটির ঠোকাঠুকি খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু সেই ঘটনাটা বাড়তে বাড়তে এমন জায়গায় না যায় যাতে সেটা দলের জন্য অপ্রীতিকর হয়। তাই এটাকে লুকিয়ে রেখে লাভ নেই। অভিষেক ব্যানার্জি প্রবলেমটাকে অ্যাড্রেস করছেন
এবং প্রবলেমটাকে রুট কজ থেকে সমস্যাটাকে সমাধান করবার চেষ্টা করেছেন। তাই জন্য অভিষেক ব্যানার্জি লিডার অফ দ্য লিডার্স, অন্যদের থেকে 10 কদম এগিয়ে ভাবতে পারেন অভিষেক ব্যানার্জি। তাই জন্য অভিষেক ব্যানার্জি আজকে আমাদের মতো যারা নতুন প্রজন্মে, তো আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করলো, আমরা তো তৃণমূলে সেই অর্থে নবীন প্রজন্মে, তা আমাদের মতো সকলের মনের কথা বলেন অভিষেক ব্যানার্জি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম অভিষেক ব্যানার্জি। তাই একটা শেষ প্রশ্ন করবো দাদা, কিন্তু আমরা জানি যে সামনেই 26-এর নির্বাচন রয়েছে এবং ঠিক তার আগেই অভিষেক ব্যানার্জির এই ধরনের বক্তব্য বা দলে যে গোষ্ঠী কোন্দল আছে সেটা মেনে নেওয়া, কোথাও কি যারা দলকে ভোট দেবে আগামী বছরের নির্বাচনে তাদের মধ্যে কি একটা অনিশ্চয়তা সৃষ্টি করা না? রক্তে যদি শর্করা বেড়ে যায়, আপনাকে তাহলে ইনসুলিন দিতে হয়। আপনি রক্তে সুগার বেড়ে গেলে কি আপনি মিষ্টি খাওয়াবেন মিষ্টি মিষ্টি কথা বলে? তাহলে তো আরও সুগার বাড়বে। আপনাকে ইনসুলিন প্রয়োগ করতে হবে। অভিষেক ব্যানার্জি ইনসুলিনটা প্রয়োগ করেছেন রোগীকে ভালো করার জন্য, দেহটাকে ভালো রাখার জন্য। তাই জন্যই অভিষেক ব্যানার্জি যেটা করেছেন একদম সময়োচিত কাজ করেছেন, এবং এই বক্তব্য নিশ্চিতভাবে দলের শীর্ষ নেতার পক্ষ থেকে যখন এসছে, এটাই দলের বক্তব্য বলে আমাদেরকে ধারণা করে নিতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।